উত্তাল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মূল দাবি হচ্ছে নির্বাচন। এবং মজার বিষয়ে প্রফেসর ইউনূস আরও টেকসই ও শক্তিশালী হয়ে ফিরছেন। এদিকে ডক্টর ইউনূস এবার সরাসরি অ্যাকশনে যাচ্ছেন। পদত্যাগ বিষয়ে আন্দোলন হওয়ায় নতুন পরিস্থিতি হয়েছে, রাজপথ আবারও উত্তাল, সরাসরি যুদ্ধের ঘোষণা এসেছে। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। 9 মাস হয়ে গিয়েছে, কুকি হয়েছে। 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ইউনূস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে, যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেনও না? 48 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী ইসলামী সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই চায় বিএনপি, জামায়াত ও এনসিপি, এবং তার অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদী দলগুলো। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিএনপি, জামায়াত ও নাগরিক পার্টির নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ খুব কোণঠাসা আছে ঠিক। এখন আমি যদি বলি আওয়ামী লীগের জেতার পথ বের হয়েছে, আওয়ামী লীগ জেতার পথে, আপনি হয়তো বিশ্বাস নাও করতে পারেন। হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে ডক্টর ইউনূস পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন। ভাই, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পদত্যাগ করতে চাচ্ছেন, এটা জনগণ হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমি জনগণ হিসেবে দেখছি এটা তো সম্পূর্ণ একটা নাটক। উনি এই পদত্যাগের কথা বলে উনি দেখতে চাচ্ছেন যে ওনার জনপ্রিয়তা আসলে কতটুকু। উনি 100% পদত্যাগ করবেন না, উনি এটা জাস্ট নাটক সাজাইছেন। চারিদিকে যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ চলছে, আজকে 8 দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন। সেই 8 দলগুলো খুব একটা যে গুরুত্বপূর্ণ দল সেটা বলা যাবে না। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আব্দুল্লাহ, তাদের চোখে ছাত্র সমাজকে দেখবেন না। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা পকেটবন্দি হয়ে গেছে। বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগের নাটক করে যাচ্ছেন। এটা যে সত্যিই নাটক, এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। তবে কেন মোহাম্মদ ইউনূস এই নাটকটা করলেন এটা জানেন কি? সাদা চোখে মোহাম্মদ ইউনূসকে আমরা যতটা সরল, যতটা ভালো মানুষ ভাবি, ততটা ভালো মানুষ সরল তিনি নন। আসলে এই পদত্যাগের নাটকের পেছনে তার বিচক্ষণ রাজনৈতিক চাল রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে অনেক গুঞ্জন শোনার পর ইতিমধ্যে সর্বশেষ একটি সিদ্ধান্ত হয় এবং দেশের মধ্যে নতুন অনেক পরিস্থিতি হয়। দর্শক শ্রোতা, অনেকে কিন্তু ডক্টর ইউনূসের বিপক্ষে গিয়ে সরাসরি রাজপথে নামে, আবার অনেকে ডক্টর ইউনূসের পক্ষে রাজপথে নেমে অনেকে চায় যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক। গাইজ, দেশের রাজনৈতিক পরিস্থিতি যে বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে এবং ক্ষমতার চেয়ারে কে বসবে এইটা নিয়ে যে বিভিন্ন ঝামেলা হচ্ছে, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই যে কে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাচ্ছে এবং কি হচ্ছে দেশের মধ্যে। সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি, সেই ক্লিপগুলো আগে দেখে আসি। উত্তাল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মূল দাবি হচ্ছে নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে বিভাজন। আর এই বিভাজন থেকেই গতকালকে প্রধান উপদেষ্টা তিনি প্রথম সারির যে 3টি দল আছে এই মুহূর্তে মাঠে, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, 3 দলের সাথেই বৈঠক করেছেন। আর এই বৈঠকগুলোর মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব দাবি দাওয়া সরকারের কাছে উপস্থাপন করেছেন। আর এই দাবি দাওয়াগুলো উপস্থাপনের মধ্যে আমরা দেখেছি 2টা জিনিস খুবই কনফ্লিক্ট ছিল। কোন দলই নিজেদের যেই দাবিগুলো গত কয়েকদিন যাবৎ রাজপথ পর্যন্ত গড়িয়েছে, বক্তব্যের মাধ্যমে মার্কেটকে উত্তপ্ত করেছে, এই দাবি দাওয়াগুলো থেকে কেউ কিন্তু সরে আসে নাই। এনসিপি যেমন আপনার চাইছে সরকার আওয়ামী লীগ আমলের যত নির্বাচন ছিল সব অবৈধ ঘোষণা করে দেখ, তাহলে আদালতে গিয়ে যে এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, ইশরাকের মেয়র পদ, এটাকে যে কোনো মূল্যে তারা ঠেকাতে চাইছে। বাট আমি জানি ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত নেবেন না। অপরদিকে বিএনপিও গতকালকে তাদের প্রোগ্রামের মধ্যে যে জিনিসগুলো দাবি করেছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, নির্বাচন ডিসেম্বরের মধ্যে। তো 3 দলের সাথে কথা বলার পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ওনার যে প্রেস উইং আছেন ডক্টর শফিকুল ইসলাম সাহেব, তিনি গণমাধ্যমকে ব্রিফ করেছেন। সেখানে তিনি প্রথমে একটা কথা বলছেন যে ডক্টর ইউনূস এক কথার মানুষ, যা বলছেন। তো সেখান থেকে এত দ্রুত সিদ্ধান্ত আসছে যে বিএনপি গিয়া ডক্টর ইউনূসের সাথে বৈঠক করে আসছে। এটার পরে হয়তোবা আলোচনার বিষয় ছিল, চিন্তা ভাবনার বিষয় ছিল, সময় নেওয়ার ইস্যু ছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে 3 দলের সাথে বৈঠকের পর প্রেস ব্রিফিং থেকে যে শব্দটা চলে আসছে যে ডক্টর ইউনূস এক কথার মানুষ, তিনি আগামী জুন থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তার ডক্টর ইউনূস ঝুঁকবেন না আর পদত্যাগ তো করবেনই না, বা পদত্যাগ করবেন এমন কথা তিনি সরাসরি বলেনও নাই। এটা এনসিপি কর্তৃক প্রচারিত একটা তথ্য। তো 10টার দিকে সাংবাদিকদেরকে প্রেস সচিব জানান যে বৈঠকগুলো সুন্দর পরিবেশে হয়েছে। মূল বিষয় এখানে অনেকগুলো ছিল, প্রত্যেকটা দল নিজ নিজ অবস্থানগুলো সামনে নিয়ে আসছে। তো শফিক সাহেব বলছেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, জামাত এবং এনসিপি আবার একজোট, তারা মনে করছে সংস্কার প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর লেগে যাবে, তাই ডিসেম্বর থেকে জুনের মধ্যে অধ্যাপক ইউনূস যে টাইমলাইন দিছে সেটাও সঠিক। সুতরাং আপনার
এ মাসেই কি বলা হচ্ছে নির্বাচন ইস্যুতে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই আসলে নির্বাচন সংগঠিত হবে। এখন এতে তিন দল নিজেদের সমর্থনটা ডক্টর ইউনূসকে দিয়েছেন। সমর্থন কোনটা? যে আপনি পদত্যাগ করবেন না। বিএনপি বরাবরই বলছে আমরা পদত্যাগ আপনার চাইনি, আমরা চাই নির্বাচনের একটা সুস্পষ্ট রোড ম্যাপ, যেটা বলা হয় থাকে যে কোন মাসের কোন তারিখ। 9 মাস হয়ে গিয়েছে, কুকি হয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ইউনূস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে, যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেনও না? আপনি বললেন রয়ের এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, অমুককে কেন আনলেন, অমুককে কেমন আনলেন, ভিডিও লিংক তৈরি করে ফেললেন। মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না? কই আপনার ভিডিও লিংক? কোন লিংকের ভিত্তিতে একজন তরতাজা দেশপ্রেমিক নাগরিককে জাতির কাছে অপদস্থ অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন আর আমরা গিলগিল করে খাচ্ছি? এগুলো একই উপায়ে বাংলাদেশের দুর্দিনে অনেক কষ্ট করে টিকে ছিল 16টি বছর মাঠে ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা তাদেরকে চরিত্র হনন করার জন্য এমন এমন কিছু কথা বলি যেটা এই দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় এবং এই দলকে মনে হয় যেন আওয়ামী লীগের চাইতেও খারাপ। না, আওয়ামী লীগের চাইতে খারাপ বাংলাদেশে আর কিচ্ছু নাই। আর আওয়ামী লীগের সাথে উদাহরণ সৃষ্টি করার মতো দল বাংলাদেশে আর একটাও নাই। বিএনপিও তো চাচ্ছে নির্বাচন হোক, জামাতও চাচ্ছে নির্বাচন হোক, অন্য দলও চাচ্ছে নির্বাচন হোক। কেউ হয়তো চাচ্ছে ডিসেম্বরে, কেউ চাচ্ছে ফেব্রুয়ারিতে, আর সেনাপ্রধান চাচ্ছে ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয়। একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সাথে গিয়ে কি কোনো অসদাচরণ করেছেন? চোখের সামনে দেখেন নাই মইনু আহমেদরা যখন অস্ত্র ত্যাগ করে গিয়ে দাঁড়িয়ে তারপরে একজন রাষ্ট্রের প্রধানকে সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন? চোখের সামনে দেখেন নাই সেই 1/11 কালো ইতিহাস? 5ই আগস্ট থেকে একটি বাহিনীকে চরমভাবে আমরা তুলোধনা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, অথচ এই বাহিনীর একটা দোষ এই 9 মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না। অনেকের ভিডিও এমনও দেখি মন খারাপ করতে করতে, বিএনপি জামাতের সমালোচনা করতে করতে ভিডিওর শেষ সময় এসে বলে যে তার চাইতে নিজুম মজুমদারও তো ভালো ছিল, তার চাইতে অমুকেও তো ভালো ছিল। আমি একবার দেখলাম নূরের বিরুদ্ধে ভিডিও করতে গিয়ে বললেন তার চাইতে আওয়ামী লীগের সময় আমি স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারছি। মানে কৌশল দেখেন, আপনাকে একটা নেগেটিভ একজনের ব্যাপারে বানাতে গিয়ে কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগকে, কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগের সমালোচকদেরকে। এগুলো বিভ্রান্ত হবেন না। আমি এক সময় নায়ক নায়িকা গায়ক গায়িকার বিরুদ্ধে একজন ভিডিও করতেন, আমি প্রতিবাদ করেছি, বিএনপির শীর্ষ নেতাদেরকে জানিয়েছি, অনেকের কাছে খারাপ হয়েছি। আমাকে বলেছেন তুমি বেশি বোঝো, এটাই সঠিক। এটা কখনোই সঠিক নয়। এ জাতির নায়ক লাগবে, গায়ক লাগবে, শিল্পী লাগবে, সাহিত্যিক লাগবে, সাংবাদিক লাগবে, আলেম লাগবে, কারি লাগবে, মুয়াজ্জিন লাগবে। দেশের সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে। তুমি একজন ব্যক্তিই বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে প্রত্যেকের তুলনা করার জন্য বসে থাকবা, এটা কোনো কাজ নয়। গত 9.5 মাসে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো পর্যায় থেকে আত্মোপলব্ধির মিনিমাম কোনো বহিঃপ্রকাশ আমাদের সামনে আসেনি, বরং আওয়ামী লীগের হঠকারী সিদ্ধান্তে দলের নেতাকর্মীরাই প্রচণ্ড ধাক্কার মুখে ভয়ঙ্করভাবে হতাশ, যার সবশেষ উদাহরণ হচ্ছে ওবায়দুল কাদের। এই লোকটিকে এদেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে নানান কারণে, তার অতিকথন, তার ভাড়ামিপূর্ণ আচরণ। আওয়ামী লীগের মতন একটা প্রাচীন দলের যিনি 3বারের সাধারণ সম্পাদক, এই ব্যক্তির কি এমন যোগ্যতা ছিল 3বারের জন্য সাধারণ সম্পাদক হওয়ার? একমাত্র যোগ্যতা তৈলমর্দন, এবং শেখ হাসিনা সেটি পছন্দ করতেন। এটি অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে, বাস্তবতা হচ্ছে সেটাই। এই ব্যক্তির কারণেই তো আওয়ামী লীগের যে ভয়ঙ্কর পতন, তার অনেকাংশে দায়ী এই মানুষটি। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন আগে থেকেই তো তিনি গায়েব হয়ে গেলেন, এবং তিনি যে একটা উত্তেজনাপূর্ণ মন্তব্য করলেন, আপত্তিজনক, যে ছাত্রলীগই যথেষ্ট কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য। যখন তিনি তুমুল সমালোচনার মুখে পড়লেন, তখন থেকে তিনি গায়েব। সেই ব্যক্তিকে আবার কেন আওয়ামী লীগের নেতৃত্বে আনা হলো? আপনারা নিশ্চয় অনেকে খেয়াল করেছেন, আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেই পেজে তাকে সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে তার নামে একটি বিবৃতি এসেছে। অনেকেই আচমকা এটি গ্রহণ করতে পারলেন না, অনেকেই অবাক হয়ে গেলেন, বিস্মিত হলেন। যেই ওবায়দুল কাদের কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে একটি বৈঠক ডাকলেন, সেই বৈঠকে তিনি তোপের মুখে পড়লেন। তার কারণ দলটাকে তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং শেষ করেছেন। আওয়ামী লীগের অসংখ্য ত্যাগী নেতাকর্মী তার কারণে বঞ্চিত হয়েছিলেন। সেই ওবায়দুল কাদের যখন তোপের মুখে পড়লেন,
তখন বৈঠকটি হলো না এবং এই ব্যক্তিকে 5 আগস্টের পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাত্র কদিন আগে সম্ভবত ভারতের একটি হসপিটালের সামনে তার একটি ছবি কেউ একজন তুলেছে, সেটি প্রকাশ হলো এবং মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে, আওয়ামী লীগ যাদের ভালো ইমেজ রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসবে। অথচ আমরা অবাক বিস্ময় লক্ষ্য করলাম তার নামে একটি বিবৃতি এলো। শোনা যাচ্ছিল যে শেখ হাসিনা, তার সাথে তো কেউ যোগাযোগ করতেই পারছে না, এমনকি তিনি যেভাবে এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে যে ওবায়দুল কাদের যেন কোনোভাবে তার সঙ্গে দেখা করার সুযোগ না পান। এমনকি এও শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা বিতর্কিত, যারা চরম দুর্নীতিবাজ, লুটেরা, গুম খুনের সঙ্গে জড়িত, সেই ব্যক্তিদের তালিকা করা হচ্ছে এবং শেখ পরিবারের যারা নিজেদেরকে রাজন্য ব্যক্তি মনে করতেন, অঢেল ক্ষমতার অধিকারী ছিলেন, তাদেরকে সহ আর অন্যদের নিয়ে যারা দুর্নীতিবাজ বা তুমুল বিতর্কিত তাদের একটা তালিকা করা হচ্ছে, এদেরকে বাদ দেওয়া হবে। নানানভাবে শোনা যাচ্ছিল। বাদ দেওয়া তো দূরের কথা, ওবায়দুল কাদের মতন চরম বিতর্কিত ব্যক্তিকে আনতে হবে দলের মানে বিবৃতি দেওয়ার জন্য। ওবায়দুল কাদের গত 23 মে একটি বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতি আওয়ামী লীগের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে, যেখানে ওবায়দুল কাদের বলছেন যে ধ্বংসপ্রাপ্ত, ক্ষতবিক্ষত আর রক্তাক্ত এই বাংলাদেশে নতুনভাবে গড়ার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন। আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী দল ফিনিক্স পাখির মতো ছাই ভস্ম থেকে বারবার জন্ম নেয়। আওয়ামী লীগ প্রাচীন দল, অনেকবার বাধার মুখে পড়েছে, অনেকবার আবার জেগে উঠেছে, সব ঠিক আছে, কিন্তু সবশেষ আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন, ওবায়দুল কাদের মতন যারা, তারা নেতৃত্বে থাকলে আর ফিনিক্স পাখির মতন বারবার জেগে ওঠা লাগবে না। আওয়ামী লীগ খুব কোণঠাসা আছে ঠিক, কিন্তু এখন আমি যদি বলি আওয়ামী লীগের জেতার পথ বের হয়েছে, আওয়ামী লীগ জেতার পথে, আপনি হয়তো বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু কিভাবে জেতার পথে গেল সেটা আমি একটু ব্যাখ্যা করি। এখন গতকাল বৃহস্পতিবার হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে ডক্টর ইউনূস পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এবং উপদেষ্টাদের সাথে যে বৈঠক ছিল সেই বৈঠকে তিনি সেই ইচ্ছা পোষণ করেন যে তিনি আর থাকতে চান না ক্ষমতায়। এখন এর আগের কাহিনী সেটা আমরা জানি যে সেনাপ্রধান নির্বাচন এবং করিডোর নিয়ে কথা বলেছেন। বাস্তবতা হলো সরকারের বিপক্ষে যাচ্ছে এইসব কথাবার্তা এবং সেনাপ্রধান কি বলছেন, ওয়াকারুজ্জামান বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান তিনি এবং জানুয়ারিতে নতুন সরকার দেখতে চান এবং করিডোর যেটা দেওয়া হয়েছে, যেটা রাখাইনে, সেই করিডোরের কথাবার্তা চলছে, সেটা তারা বলছেন, তিনি বলছেন যে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, মানে এই সরকারের দায়িত্ব নয় সেটা, এবং অলক্ষ্যে তিনি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এটা ছাড়া যে মব জাস্টিস চলতেছে, যত্রতত্র যাকে ধরো মারো, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন বলতেছেন এগুলো আর সহ্য করা হবে না। এখন এই কথাগুলো সরকারের ভিতকে নাড়িয়ে দিচ্ছিল। এখন সরকার অনেকটা খুব কোণঠাসা অবস্থায় পড়ে গেছে। এখন এই যে এনসিপি, নাগরিক পার্টি, যারা ইউনূস সাহেবকে ক্ষমতায় বসাইছিল, তারাই হয়ে গেছে এখন গলার কাটা। এখন নিয়োগদাতারা কথায় কথায় সরকারকে হুমকি দিচ্ছে, বাধ্য করছে, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, এইসব কাজ যেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, যেটা লজিক্যাল না, যুক্তির বাইরে, সেগুলো সরকারকে দিয়ে করানো বাধ্য করায়। বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, এইসব করে সরকার মৌলিক অধিকার হরণের দায়ে অভিযুক্ত হয়েছে। বিশেষ করে এনসিপিরা সেনাবাহিনীকেও কাট করায় দাঁড় করিয়েছে এবং অবশেষে সেনাপ্রধান, যিনি এনসিপি বলেন, সরকার বলেন, অভ্যুত্থানের শক্তি বলেন, যাদের সমর্থক ছিলেন, তিনি অবশেষে হঠাৎ করে গতকাল উল্টে গেলেন, অথবা তাকে উল্টাতে বাধ্য করা হয়। এদিকে পরিস্থিতি অনুধাবন করে এতদিন এনসিপিকে সহ্য করা বিএনপি, তারাও শটডাউনে নামে ইসহাকের মেয়রগিরি ঠেকাতে, এখন মেয়রগিরি টিকাতে, যাতে তার মেয়রগিরি সে ফিরে পায়। গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছিল সব শান্ত হয়ে এসছে, কিন্তু প্রথম আমরা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা মন্তব্য দেখে দেখলাম যে না, প্রধান উপদেষ্টা থাকছেন, তাতে মনে হলো যে সবকিছু মোটামুটি শান্ত হয়ে এসছে। কিন্তু তারা এরপর একটা অফিসিয়াল স্টেটমেন্ট, যেটা প্রধান উপদেষ্টা তার অফিসিয়াল ফেসবুকে শেয়ার করেছেন, সেটা খুব তীব্র সন্দেহের জন্ম দিয়েছে। এবং একই সাথে গতকালই 3টা রাজনৈতিক দল দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে, বিএনপি, জামায়াত এবং এনসিপি, রেজিস্ট্রেশনহীন একটা দল দেখা করেছেন।
অবশ্য ডক্টর ইউনূসের নিজের দল দেখা করতেই পারে, তাদের প্রধানও আলাদাভাবে দেখা করতে পারেন। তো দেখা হওয়ার বিষয়টা নিয়ে আলাদা করে আলোচনা করব, এবং এখানে এক ধরনের বিএনপিকে হিউমিলিয়েট করা হয়েছে বলে মনে হতেই পারে, এবং এটা একটা অর্থহীন বৈঠক হয়েছে বলবো আমরা। কারণ স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা আসলে অনেক কিছু বলে দিয়েছে, খুবই অ্যালার্মিং। আমরা যদি তার প্রতিটা বাক্য পড়ি এবং রিডিং বিটুইন লাইন্স, তার রাইটার্স প্রেমিস বলে যে একজন রাইটার আসলে কি ঢঙে লিখেছেন, অনেক সময় সেটা কমিউনিকেটেড হয়, বা রাইটার নিজে কমিউনিকেট করতেই চান। আমার কাছে মনে হয় পরিকল্পিতভাবে এই ধরনের মেসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মেসেজ সামনে আনার চেষ্টা করা হয়েছে। সোজা বাংলায় বলতে গেলে সেনাপ্রধান এবং বিএনপিকে ধমক বা হুমকি দেওয়া হয়েছে বলা যেতেই পারে। আমরা একটু স্টেটমেন্টটা পড়ি, তারপরে এটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইজ করতে হবে, কারণ এটা অফিসিয়াল স্টেটমেন্ট, এর প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য তো বটেই, প্রতিটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। হুবহু যা লেখা হয়েছে সেটা এরকম যে জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসির বৈঠক হয়েছে। এখানে অন্তর্বর্তী 3টি প্রধান দায়িত্ব তারা বলছেন নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মানে এগুলো কে দিয়েছে, কিভাবে দিয়েছে প্রশ্ন তোলা যায়, তুলছি না আপাতত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানী শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য, এই জায়গাটা খেয়াল রাখবো, আমি আবার পড়ব, এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কারের কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, খেয়াল করি আওয়ামী লীগ এবং বিদেশি শক্তি, মানে হচ্ছে আমরা ধরে নিই বিদেশি ষড়যন্ত্র, ইন্ডিয়ান ষড়যন্ত্র পড়ে ফেলাই ভালো, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন, ভালো কথা। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে লাস্ট জায়গাটা সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রথম কথাটা হচ্ছে সেনাপ্রধানকে একটা অফিসিয়াল ফর্মাল বক্তব্যে তুলে আনা হলো। আমরা রাগঢাক না করে কথা বলি, সেটা ভালো হবে। একটা কথা আমাদেরকে মানতেই হবে, ইভেন আমিও ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা করি, কিন্তু সমালোচনা করা হলেও একটা কথা মানতেই হবে, এবং আমার যতদূর মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস 84 বছর বয়স হলেও তিনি একজন মস্ত বড় খেলোয়াড়, এবং এই বয়সে তিনি যেভাবে খেলে যাচ্ছেন সেটা সত্যি ভাই বলতে হবে যে তিনি একজন সত্যি পাক্কা খেলোয়াড়। দর্শক, আপনারা জানেন যে গতকাল উপদেষ্টা পরিষদের একটা মস্ত বড় বৈঠক হয়েছে এবং সমস্ত রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে, এ বিষয়ে আপনারা সবাই অবগত। এখন গতকাল উপদেষ্টা পরিষদের যে বৈঠকটা হয়েছে এবং সেখান থেকে তিনি জাতি ও দেশের উদ্দেশ্যে যে বার্তা দিচ্ছেন সেটাই আমাদেরকে একটু পড়ে দেখতে হবে এবং বুঝতে হবে যে এই বার্তার মধ্যে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছে। বিশেষ করে এই পদত্যাগ নাটকের পর এই বার্তাটা একদম আমাদের সামনে স্পষ্ট করে দেখাচ্ছে যে তিনি ঠিক কত বড় খেলোয়াড় এবং পদত্যাগ নাটকটা কেন করা হয়েছিল। দর্শক, গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস উইংয়ের মাধ্যমে যে বার্তা বেরিয়ে আসছে সেটা কিছুটা এরকম: যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কি পাওয়ার ছিল না? ছিল, কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনোভাবে যত দিন এগিয়ে যাচ্ছিল তত বিএনপি বলুন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, এই নূর ট্যুর যেরকম আছে, এই সমস্ত রাজনৈতিক দলগুলো প্রায়শই আমরা দেখছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, অন্তর্বর্তী সরকারের উপরে, এনসিপির উপরে একটা চাপ বাড়াচ্ছে, সেটা নির্বাচন নিয়ে হোক কিংবা ওনার সংস্কারের বিষয়ে হোক। ধীরে ধীরে চাপটা বাড়ছিল
এবং এই করিডোর ইস্যুর পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা আরও তীব্রভাবে বাড়তে শুরু করে। এখন এটা যদি এখানেই হাল না ধরা হয় তাহলে এটা লাগাম ছাড়া হয়ে যাবে, হাতের বাইরে বেরিয়ে যাবে। সেই জন্যই সেই হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে লাগাম কষে দিলেন বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের উপরে, যে এখন থেকে আমি যে সংস্কার করছি, যে সিদ্ধান্ত নিচ্ছি, যে কাজগুলো করছি, যে ঘোষণা দিচ্ছি, সেটাতে আঙুল তুলতে হলে তোমাকে আরও 10 বার ভাবতে হবে। এর আগে তুমি হুটহাট করে আমার যে কোনো সিদ্ধান্তে, আমার যে কোনো নীতিতে, আমার যে কোনো কর্মকাণ্ডে বিভিন্ন রকম সমালোচনা করছিলে, বিভিন্ন রকম দাবি দেওয়া আন্দোলন করার হুঁশিয়ারি দিচ্ছিলে, কিন্তু এখন সেটা হইতে সাবধান। কারণ আমি রেগে গিয়েছিলাম, রেগে গিয়ে পদত্যাগ করতে গিয়েছিলাম, তারপরে তোমরা এসে সবাই আমাকে বলেছো যে পদত্যাগ করো না, আপনাকে এখানে থাকতেই হবে। তারপর আমি আরও বেশি পাওয়ারফুল করে নিলাম নিজেকে এবং হুঁশিয়ারি দিয়ে দিলাম সরকারিভাবে যে এরকম কোনো কিছু করা হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গতকাল রাতে আজকেই আমরা জানতে পেরেছি মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, কিন্তু তিনি কি বেঁচে গেলেন এই যাত্রায়? আসলে পদত্যাগের নাটক কেন করেছে না করেছে আপনারা মোটামুটি জেনে গেছেন। এক প্রকার যখন ওনাকে তাড়িয়েই দেওয়া হবে, চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে এবং সেটা করবে সেনাপ্রধান তার সাথে সেনাবাহিনী নিয়ে, সেই সময় উনি এই নাটকটা করলেন। পদত্যাগের নামে আওয়ামী লীগ ছাড়া বাকি যে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি এদেরকে ডেকে একটা নিজের কাছে টানা এবং পদত্যাগ তিনি এখন করে দিলে আগামী দিনে ভোট যে আরও দুরস্থ হয়ে যাবে, সেনাবাহিনী ক্ষমতা হাতে নিয়ে নেবে, তাহলে আপনারা আর কোনোদিনও ভোটের মুখ দেখতে পারবেন না। এই যে বিষয়গুলো বোঝানো, সেগুলো উনি সাকসেসফুলি বোঝাতে পেরেছেন এবং আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো ওনার সঙ্গে কথা বলে ওনারা চাইছেন যে নিরপেক্ষ একটি নির্বাচন। কিন্তু এখানেই শেষ নয়, উনি হয়তো নাটক করে ভেবেছেন যে এই যাত্রায় ওনার চেয়ারটা টিকে গেল, বাট চেয়ার টিকিয়ে রাখার জন্য ওনার যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো কিন্তু উনি করতে পারবেন না। এক, আমেরিকার চাহিদা মতো আরাকান আর্মিদের উনি করিডোর দিতে পারবেন না। যদি দেয় তাহলে কিন্তু সবার প্রথমে সেনাবাহিনী আবারও পিছনে লেগে যাবে। আমেরিকার চাহিদা মতো চট্টগ্রাম বন্দরকে আমেরিকার একটি সংস্থার হাতে, এক কথায় বলতে গেলে বিদেশি সংস্থার হাতে তুলে দিতে পারবে না। এছাড়া মব জাস্টিসের নামে সন্ত্রাস এবং রাষ্ট্রের এই যে সম্পত্তি সমস্ত কিছু আঘাতপ্রাপ্ত হয়েছে আর আপাতত করা যাবে না, সেটা নাই বাদই দিলাম। বাকি করিডোর দিতে পারবে না, চট্টগ্রাম বন্দর দিতে পারবে না। তাহলে আমেরিকা এই কাঠের পুতুলকে রাখবে কেন? কারণ এই কাঠের পুতুল তো আমেরিকারই একটি অঙ্গুলি হেলনে ক্ষমতায় বসেছিল। সেখানে মোহাম্মদ ইউনূসের এখন সবার প্রথম কাজ যেটা, সেটা কয়েকটা দিন একটুখানি ওয়াচ করে চুপচাপ বেরিয়ে যাওয়া। তবে সেটা সেনাবাহিনী হতে দেবে কিনা বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হতে দেবে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। কারণ হচ্ছে একেবারেই পরিষ্কার, কি মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করতে চেয়েছিলেন সেটা বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে, যেটা কখনোই সেনাপ্রধান মেনে নেননি। আবার সেনাপ্রধানকে নিয়ে ভয় দেখানো হচ্ছে সাধারণ মানুষ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে সেনা শাসন যদি জারি হয় তাহলে কিন্তু কেউ ঠিকঠাক থাকতে পারবে না। চারিদিকে চাপান উত্তর, এই কারণেই কিন্তু এই সমস্যাগুলো সামনে আসছে। সবথেকে বড় সমস্যা ছাত্র যারা রয়েছেন উপদেষ্টা হিসাবে, বিশেষ করে হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, এদের কি হবে? দেখে রাখুন একটা বিষয়, খলিলুর রহমান যিনি আমেরিকার একজন নাগরিক, তিনি হঠাৎ করে বাংলাদেশে এসে হয়ে গেল গিয়ে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো যদি সমস্যা হয় উনি কিন্তু পালিয়ে যাবেন আমেরিকায়। এছাড়াও আমেরিকা সহ ফ্রান্স থেকে অনেক মাথাদেরকে নিয়ে এসে উপদেষ্টা করা হয়েছে, তারা পালিয়ে যাবে। মোহাম্মদ ইউনূসেরও যা বয়স প্রায় 84, তার উপর হয়তো দয়া দাক্ষিণ্য দেখিয়ে তাকেও হয়তো দেশ থেকে বার করে দিতে পারে জীবিত অবস্থায়। কিন্তু এই ছেলেগুলোর কি হবে? তার জন্যই এই যে যমুনায় পরশুদিন রাত্রে সারা রাত কান্নাকাটি, এই কান্নাকাটিটা কিন্তু তার জন্যই হয়েছে যে স্যার ছেড়ে যাবেন না। তারা ভালো করে জানে নাহিদ ইসলাম, ভালো করে জানে হাসনাত আবদুল্লাহ, ভালো করে জানে হচ্ছে সার্জিস আলম, এরা আরও যারা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ফসল, তারা ভালো করে জানে যে ইউনূস স্যার যদি বেরিয়ে যায়, ক্ষমতা ছাড়ে, তাহলে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে তাহলে প্রথমে তো এরা ক্ষমতাচ্যুত হবেই, হয়তো আপাতত তাদের নামে কেস কামারিগুলো একটু হোল্ডে থাকবে, বাট সেনাপ্রধান তো বলেই দিয়েছেন যে ইনক্লুসিভ নির্বাচন হবে। এবার ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন, তার মানে এই যে আওয়ামী লীগকে ব্যান করেছে, আওয়ামী লীগকেও কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ইনক্লুড করে দেবে।
আওয়ামী লীগ ভোটে জিতে গেলে তারপরে সর্বনাশটা কি হবে? সর্বনাশ নয়, বাংলাদেশের সাধারণ মানুষের ভালো হবে, এদের সর্বনাশটা কিভাবে হবে? মোহাম্মদ ইউনূস আর কোনোদিনও বাংলাদেশে তো পা রাখতে পারবে না, আর যদি বাংলাদেশে সেই সময় থেকে থাকে তাহলে বাংলাদেশের বাইরে কোনোদিন যেতে পারবে না, আর তার ফাঁসির কাঠেও কিন্তু ঝুলতে হতে পারে। এছাড়া এই সার্জিস, নাহিদ থেকে শুরু করে হাসনাত, এরা তো একেবারে চক্করে ফেসে যাবে, এবং এদের যে ভবিষ্যৎ কি হবে, শুধু এরা তিনজন নয়, আরও এদের সঙ্গে বৈষম্য বিরোধী যে রয়েছে তাদের কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। পদত্যাগের ভাবনার কথা এবার সরাসরি অস্বীকার করা হলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। 24 মে একনেকের বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দাবি করলেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, এমনকি তিনি চলে যাবেন সেটাই বলেননি, তিনি অবশ্যই থাকছেন। সূত্রগুলো বলছে চলমান অস্থির পরিবেশকে নিজের ও তার কিংস পার্টি এনসিপির অনুকূলে নিয়ে আসতে চেয়েছিলেন যেন তার প্রতি সবার আনুগত্য অটুট থাকে। এজন্য তার পদত্যাগ ভাবনার কথা দ্রুত ছড়িয়ে দেওয়া হয়। এটি ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান এ, কিন্তু 2 দিন পার হওয়ার পর সরকার সমর্থকেরা বুঝে গেছে প্ল্যান এ ফেল করেছে, তাই এখন সরাসরি অস্বীকার করা হলো পদত্যাগের ভাবনার কথা। এমন পরিস্থিতিতে প্ল্যান বি নিয়ে মাঠে নামতে চাচ্ছে ডক্টর ইউনূস ও তার সমর্থকেরা। অন্তর্বর্তী সরকার প্রধান মনে করেন মতানৈক্যের রাজনীতি ভবিষ্যতে সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। সরকার ঘনিষ্ঠ একাধিক গুরুত্বপূর্ণ সূত্র একথা জানিয়েছে। ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। এনসিপির আহ্বায়ক নাহিদের এই মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে সব মহল। ডক্টর ইউনূসের সমর্থকদের ধারণা ছিল এমন খবর ছড়িয়ে দিতে পারলে একটা হাই হাই রব উঠে যাবে, সেনাপ্রধানের বক্তব্যের ইস্যুগুলো চাপা পড়ে যাবে। বিশেষ করে সরকার সমর্থকদের প্ল্যান ছিল সেনাবাহিনীকে না জানিয়ে সরকার রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চেষ্টা করছিল সেটি চাপা দেয়া, সাথে ডক্টর ইউনূসের পক্ষে সমর্থন জানিয়ে বিশাল শোডাউনের ব্যবস্থা করা। প্ল্যান এতে কিছুটা সফলতা পায় ডক্টর ইউনূসের অনুসারী ও সুবিধাভোগীরা। রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দরের ইস্যু দুটি চাপা পড়ে গেছে। সরকারের বিরুদ্ধে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগটাতে আপাতত লাগাম টানা গেছে, কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে রব তোলার যে পরিকল্পনা ছিল সেটি পূরণ হয়নি। লক্ষ্য ছিল কয়েকটি রাজনৈতিক দলকে ম্যানেজ করে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে অনেক কথা হয়, তিনি পদত্যাগ করবেন কি না। আসলে দর্শক, ডক্টর ইউনূস কিন্তু পদত্যাগ করতে চাচ্ছেন না, এবং অনেকে বলতেছে যে ডক্টর ইউনূস তার ভালোবাসার মানুষ দেখতে চাচ্ছে, বা ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকে এই কথাগুলো বলে তাকে অনেক প্রপাগান্ডায় পালানোর চেষ্টা করতেছে। দর্শক, তো সেইগুলা কথাতে আপনারা কান দিবেন না এবং সেইগুলা কথা আপনারা শুনবেন না। আর হ্যাঁ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।